এইচএসসি 26 ব্যাচ এবং এইচএসসি 25 ব্যাচের সেকেন্ড টাইমার যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ ভার্সিটি এ ইউনিট প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আমি ভার্সিটি এ ইউনিটে চান্স পাওয়ার একটা গাইডলাইন সেশন নিব এই ভিডিওতে। তো দেখতেই পাচ্ছ আমি টপিকে কি লিখছি, চান্স পাওয়ার গাইডলাইন, টপ করার গাইডলাইন না। তোমার যদি টার্গেট হয় কোনো একটা ইউনিভার্সিটিতে টপ করা, তাহলে তোমাকে অনেক বেশি পড়তে হবে। বাট চান্স পাওয়ার জন্য ভার্সিটি এ ইউনিটে জাস্ট তোমার ইচ্ছা শক্তি এনাফ। এইচএসসি রেজাল্ট যদি অনেক খারাপও হয়, অ্যাটলিস্ট 3.5 থাকে, 3.5 থাকলে সবগুলোতেই পরীক্ষা দিতে পারবা এইচএসসিতে। তো যদি অ্যাটলিস্ট 3.5 পাওয়ার মতো অ্যাবিলিটি তোমার থাকে এইচএসসিতে, এবং আগামী 4 মাস তুমি জাস্ট নিজের সর্বোচ্চ এফোর্টটা দিতে চাও, মানে নিজের সাথে নিজে বিট্রে করবা না, এতটুকু যদি এনশিওর করতে পারো, তাহলে ডেফিনেটলি তোমার ভালো ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে চান্স হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কেন হয়ে যাবে এটা তুমি এই ভিডিওতে নিজেই নিজেকে জাজ করতে পারবা, আমার কথা বিশ্বাস করতে হবে না। একটু খালি দেখো, শুরুতেই খেয়াল করে দেখো, ভার্সিটি এ ইউনিটে সবচেয়ে বেশি সিট আছে গুচ্ছ ভর্তি পরীক্ষা অর্থাৎ জিএসটি ভর্তি পরীক্ষা এবং এগ্রি ভর্তি পরীক্ষায়। তো যেহেতু আমি চান্স পাওয়ার গাইডলাইন দিচ্ছি, আমি এই দুইটাকে বেস ধরে কথা বলবো। বাট অন্য সকল ইউনিভার্সিটির ক্ষেত্রে যেখানে এমসিকিউ পরীক্ষা হয় মোটামুটি ঘটনা সেমই। জিএসটিতে সিট আছে প্রায় 8 থেকে 10,000, এগ্রিতেও সিট আছে 4 থেকে 5,000, ওয়েটিং থেকে আরেকটু বেশি পর্যন্ত টানে। তো এই দুইটা মিলে 15,000-এর মতো সিট আছে। তো পরীক্ষা হয় এখানেও 100 নম্বরের এমসিকিউ, এখানেও 100 নম্বরের এমসিকিউ। তো জিএসটি ভর্তি পরীক্ষায় লাস্ট ইয়ার এইচএসসি 25 ব্যাচে জিএসটিতে মেরিট লিস্টে লাস্ট 43 নম্বর পর্যন্ত টানছে, মানে 100তে যারা 43 পাইছে তারা মেরিট লিস্টে ছিল। আর এগ্রিতে 50 বা 51, পরে ওয়েটিং থেকে তো আরও টানে, তো এটা আমি 50 লিখছি। তো এগ্রিতে 100তে 50 আর জিএসটিতে 100তে 43 ছিল কাটমার্ক, আর একটু নিচে ওয়েটিং থেকে পরে টানছে। আচ্ছা ওইটা আমি অ্যাকুরেট বলতে পারতেছি না, আরও নিচে কত পর্যন্ত আছে, বাট তুমি এইটা ধরে রাখো। তো এখন কথা হচ্ছে, জিএসটির গতবারের প্রশ্ন তোমরা দেখছো, এগ্রির গতবারের প্রশ্ন তোমরা দেখছো? আমি তোমাকে দেখাই দিচ্ছি। তোমরা এই ভিডিও ডেসক্রিপশনেও প্রশ্নগুলো পেয়ে যাবা। এই ভিডিও যেখানে যেখানে আপলোড হবে ডেসক্রিপশনে বা কমেন্টে 25-26 সেশনের জিএসটি ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং এগ্রি ভর্তি পরীক্ষার প্রশ্নটা দেওয়া থাকবে সলিউশন সহ, তুমি দেখবা। তো জিএসটিতে কাটমার্ক কত ছিল? 43। ওয়েটিং থেকে পরে আরেকটু টানছে, বাট 43 ধরেই আমি তোমাকে কথা বলবো। তো এই যে জিএসটির প্রশ্ন, ফিজিক্সে 25টা প্রশ্ন, তারপর কেমিস্ট্রি 25, ম্যাথ 25, বায়োলজি 25, বা অনেকে অপশনালের পরিবর্তে লাস্টে বাংলাও আছে 25টা, ইংলিশও আছে 25টা। তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিছো, পড়াশোনা কম করো আর বেশি করো, মোটামুটি সবগুলা অধ্যায়ে কি কি টপিক আছে বা একটা বইয়ে কয়টা অধ্যায় আছে, মোটামুটি এই আইডিয়াটা যদি থেকে থাকে, অ্যাটলিস্ট তুমি 2 বছর পড়ছো, অফলাইনে পড়ো অনলাইনে পড়ো, মোটামুটি সবগুলো অধ্যায়ের কারো না কারো ক্লাস তো করছো, ভালো মতো করো খারাপ মতো করছো, তো তোমার তো একটা আইডিয়া আছে যে আচ্ছা এই টপিকগুলো আছে। তুমি যদি একবার এই পুরা প্রশ্নটা দেখো যে ভাই এই প্রশ্নে 100তে ধরো আমি 43 না, আমি বললাম 50, আমি তোমাকে ধরো জিএসটিতে আমি 50 বললাম, হ্যাঁ 50, 43 না 50 বললাম। এই প্রশ্নে 100তে 50 পাওয়ার জন্য তোমার নিজের ইচ্ছা শক্তি এনাফ, না ভার্সিটি ব্যাচে কারো ক্লাস করার দরকার আছে, না কারো গাইডলাইন শোনার দরকার আছে। মানে তুমি যদি আগামী 4 মাস জাস্ট জানা জিনিসগুলো পড়ে যাও, যে ভাই যেগুলো পারি ওগুলাই পড়বো, কঠিন আহামরি জিনিস যেগুলো পারি না পড়বো না, তাও তুমি এখানে 100তে 50 পাবা। মানে অন্তত তুমি যদি এইচএসসির বইগুলো একটু উল্টে পাল্টে দেখো, এবং ভাই ভার্সিটিতে তো সবাই কোনো না কোনো কোচিংয়ে থাকেই, মানে অনলাইন হোক অফলাইন হোক, মানে অন্তত একটা না একটা কোচিং তো সবাই করেই। তো তুমি যেইখানেই ভর্তি হও অফলাইন অনলাইন, তুমি যদি মানে জাস্ট একটা ভার্সিটি ব্যাচের ক্লাসগুলো করো এবং নিজে যে কোনো একটা বই থেকে প্র্যাকটিস করো, 100তে 50 পাওয়ার জন্য ওই কোন কোচিংয়ে ক্লাস করতেছো, কোন ভাইয়ের ক্লাস করতেছো এটাও ম্যাটার করে না, কোন বই থেকে পড়তেছো, কোন পাবলিকেশন এটাও ম্যাটার করে না, খালি তোমার ইচ্ছাটা ম্যাটার করে। যাচ্ছে আমি একটা ব্যাচে ভর্তি হয়ে ক্লাসগুলো করি, কারণ একটা অধ্যায় আগে পড়া না থাকলে তো নিজে নিজে পড়তে গেলে পারবা না, তো একটা ব্যাচের ক্লাস করলা আর একটা পাবলিকেশনের বই বা কোচিংয়ের বই, যাই বই তোমার কাছে আছে ভার্সিটির, ওখান থেকে প্র্যাকটিস করলা, জাস্ট এই ইচ্ছাটাই এনাফ। এবং যখন প্র্যাকটিস করতে যাবা, ধরো একটা টাইপ তুমি বোঝো না,
বাদ। একটা টাইপ কঠিন বাদ। যেইগুলা খালি তুমি ক্লাস করার পর দেখে দেখে নিজে নিজে সলভ করতে পারবা, ওগুলাও যদি সলভ করে যাও, তাও এখানে 100-তে 50, 50 না আসলে 60, একটু বাড়ায় ধরি, দাঁড়াও, মানে তুমি ধরো দুইটাতেই কাটমার্ক 60, মানে তোমার টার্গেট ধরো জিএসটি কিংবা এগ্রি, এই দুইটাতে তুমি যদি 100-তে 60 পাও, 100-তে 60 পাইলে তুমি খুব ভালো পজিশনে চান্স পাবা। ধরে রাখো যে আমাদের টার্গেট হচ্ছে 60 পাওয়া, তো 100-তে 60 পাওয়ার জন্য এই প্রশ্নে তুমি আগে দেখবা, পুরো প্রশ্নটা একবার দেখবা, মানে ধরো 25টা করে প্রশ্ন থাকে এক একটা সাবজেক্টে, 60 পাওয়ার জন্য 15 পাইলেই হবে। তো তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 25-এর মধ্যে 15 পাওয়ার জন্য একবার দেখবা। 15, 16, 17টা প্রশ্ন একদম এমন প্রশ্ন আসে যেগুলো তুমি নিজে পড়ে গেলেই পারবা, আর বাকি 4টা 5টা 6টা প্রশ্ন থাকে একটু কঠিন, ওগুলা টপ করার জন্য লাগে, বাট চান্স পাওয়ার জন্য ওগুলো বাদ দিলেও কোনো সমস্যা নাই। তো সিমিলারলি এটা হচ্ছে জিএসটি ভর্তি পরীক্ষার প্রশ্ন, এটা হচ্ছে 25-26-এ এগ্রি ভর্তি পরীক্ষার প্রশ্ন। তুমি যদি প্রশ্নগুলো দেখো এবং এই প্রশ্নে তুমি যদি অ্যাটলিস্ট 60 না হোক 50 তুলতে না পারো, 50 মানে চান্স পাওয়ার জন্য তো 50 এনাফ হয়ে যাচ্ছে আসলে, 50 যদি তুলতে না পারো এটা তোমার দোষ। তুমি কার ক্লাস করছো, কোন বই থেকে পড়ছো, তাদের কারো দোষ নেই। কারণ এই প্রশ্নে 50 পাওয়ার জন্য কারো ক্লাসও ম্যাটার, মানে খুব বেশি ম্যাটার করে না, আবার বইও ম্যাটার করে না, নিজে যে কোনো এক থেকে ক্লাস করে যে কোনো এক থেকে বললেই হয়ে যায়। তো তোমরা যদি ভার্সিটিতে ফার্স্ট টাইম চান্স না পাও, এটার পেছনে একমাত্র দায়ী হবা তুমি, যে তুমি এই 4টা মাস কাজে লাগাও নাই, ভালো মতো ক্লাসও করো নাই, ভালো মতো প্র্যাকটিসও করো নাই। যারা সেকেন্ড টাইমে চান্স পায় ভার্সিটিতে, প্রত্যেকে এটা স্বীকার করবে যে ওর ফার্স্ট টাইমেও চান্স হয়ে যাইতো, জাস্ট ও নিজে ভালো মতো পড়ালেখা করে নাই। যেই কোচিংয়ে থাকুক, যেই কোচিং অফলাইন অনলাইন, ও সেকেন্ড টাইম চান্স পাইছে কারণ কি, ও ফার্স্ট টাইম গুরুত্ব দেয়নি, অবহেলা করছে। ও ফার্স্ট টাইমেও চান্স পাইতো, যদি ওই ইফোর্টটা ফার্স্ট টাইমে দিত সে ফার্স্ট টাইমেই চান্স পাইতো। এই হচ্ছে ব্যাপার। আর একটা ব্যাপার, তোমরা ভার্সিটিতে প্যানিক করো ভার্সিটি ভর্তি পরীক্ষা, যেখানে এমসিকিউ আছে, ধরো ঢাকা ইউনিভার্সিটি আর খুলনা বিশ্ববিদ্যালয়, এখানে তো রিটেন আছে। ধরো তুমি একটু খারাপ স্টুডেন্ট বা একেবারেই পড়ালেখা করো নাই এইচএসসিতে, তখন রিটার্ন প্রিপারেশন নেওয়াটা একটু কঠিন, রিটার্ন প্রিপারেশন নিয়ে ভালো করা একটু টাফ। বাট ধরো যেগুলোতে এমসিকিউ আসে, শুধু ঢাবি আর খুবই, মানে খুলনা বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি সব তো এমসিকিউ, বাকি সবগুলোতে তুমি যদি একদম টপও করতে চাও, এই 4 মাসের প্রিপারেশন এনাফ। আর আমাদের এসসিএস ভার্সিটি ব্যাচে আমরা অমনভাবেই পড়াই যে একদম 0 থেকে শুরু করে হিরো লেভেলে নিয়ে যাই। যদি তুমি লেগে থাকতে পারো, যারা ডেডিকেটেড স্টুডেন্ট, ওরা আমাদের ভার্সিটি ব্যাচ থেকে টপ রেজাল্টই করে। তুমি যদি ফাঁকিবাজ হও, তাইলে তো আসলে ব্যাপারটা ভাই তোমার জন্য হইল না ব্যাপারটা। তো এখন তুমি যদি খেয়াল করে দেখো, হাতে ক্যালকুলেশন যে ব্যাপারটা তোমরা প্যানিক করো, আমি ধরো জিএসটিটাই দেখাই। ধরো তোমরা হাতে ক্যালকুলেশন নিয়ে, যেহেতু ভার্সিটি ভর্তি পরীক্ষা এই ক্যালকুলেটর ইউজ করা যায় না, অনেকেই প্যানিক করো। ভাই আমি জিএসটির গত বছরের 100টা প্রশ্ন দেখলাম, মানে ধরো 100টার মধ্যে ম্যাথটা বাদ দিও, কারণ ম্যাথের তো সবই ম্যাথ, এখানে তোমার হাতে ক্যালকুলেশন করতেই হবে। বাট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, 25 সালের কেমিস্ট্রিতে এমন একটা ম্যাথও আসে নাই যেটার ক্যালকুলেশন আলাদা করে তোমার করা শিখা লাগতে পারে। বায়োলজিতে তো আসেই নাই। ফিজিক্সে 3টা প্রশ্ন আসছে, মানে 75টার মধ্যে জাস্ট 3টা, যেই 3টার জন্য তোমার আলাদা করে হাতে ক্যালকুলেশনে কোনো কিছু শিখাই লাগে না, মনে মনেই করে ফেলা যায়। আমি দেখাচ্ছি এই 3টা। আর ম্যাথের গুলাও সহজ, ম্যাথের গুলাও এরকম কোনো ম্যাথ নাই যেটা তুমি হাতে ক্যালকুলেশন করে পারবা না, বাট ম্যাথ তো পুরোটাই ম্যাথ, এখানে তো আর আলাদা করে ওটা তো মেনশন করা লাগে না। তবে ফিজিক্সের তোমাকে আমি যদি দেখাই যে হাতে ক্যালকুলেশনের ম্যাথগুলা কোনগুলা, দেখাই যে 6 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, দেখো আমি তোমাকে একটু জুম করে দেখাই। এই যে 6 নম্বর প্রশ্নটা দেখো, দেখা যায় মাইনাস, সামনে মাইনাস, মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে যাবে। দেখো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। উপরে আছে 0.002, নিচে আছে 0.05, এটাকে ভাগ করতে হবে। তো ভাগ করার সহজ বুদ্ধি কি ভাই, উপরে আছে দশমিকের পরে 3টা ঘর, নিচে আছে দশমিকের পরে 2টা ঘর। তো তুমি কি করবা, দশমিকের পরে 3 ঘর, দশমিকটাকে 3 ঘর টানে নিয়ে যাও, ধরো উপরে যদি দশমিকটাকে 3 ঘর টানে নিয়ে যাও, তাহলে 2 হয়ে যাবে, 2। আর নিচে যদি দশমিকটাকে আরো 1 ঘর, মানে 3 ঘর নিয়ে যাও, তাহলে কত হবে, 50 হবে। ধরো এখানে 50, 2/50। এবার বলো তো এটা কে পারবা, দশমিকটাকে উপরেও 3 ঘর টানে নাও, নিচেও 3 ঘর টানে নাও, তাহলে উপরে 3 ঘর টানে নিলে 2, নিচে 3 ঘর টানে নিলে হবে 50। তো 2 কে 50, ধরো আরো 2 দিয়ে গুণ করো, 100 হবে। ভাই 50 দিয়ে ভাগ করতে যদি অসুবিধা হয়, ওয়েট, 2 দোকানে 4 হবে, 50 দিয়ে দূর
50 দিয়ে ভাগ করতে যদি অসুবিধা হয়, ধরো 2/50, তাহলে তুমি 2 দিয়ে গুণ করো, উপরে 4 নিচে 100। এবার 4কে 100 দিয়ে ভাগ করো তো দুধ বাদ, 0.04, শেষ। দেখছো, এগুলার জন্য কি আলাদা করে তোমার কিছু শেখা লাগে? এগুলো তো সেই 6, 7, 8, 9 থেকে পড়তেছো। আচ্ছা, আর এটা চলো দেখি, দেখো খেয়াল করে দেখো, দেখো এটা গেল ফিজিক্সে, আরও 2টা আছে, মোট 3টা আমি দেখলাম যে একটু ক্যালকুলেশন করা লাগে, বাট এগুলো খুবই সহজ ক্যালকুলেশন। এই যে দেখো এইটা, এগুলা ভাইয়া এই কয়েকটা তোমরা জানো আসলে। দেখো রুট ওভারের মধ্যে আছে 1.96, মানে কি প্রায় 2। এই রুট ওভার অফ 2 মানে কত? তোমরা এগুলো মুখস্থ আছে, আমি একটু দেখাই দিই, দাঁড়াও। রুট ওভার অফ 2 এই কয়েকটা মুখস্থ রাখতে পারো। দেখো রুট ওভার অফ 1 মানে হচ্ছে 1, রুট ওভার অফ 4 মানে 2, রুট ওভার অফ 9 মানে 3, আমরা জানি। আর রুট 2, রুট 3 মোটামুটি এই 2টা থেকে আসে, বাকিগুলো আসলে খুব বেশি লাগে না। মেইনলি রুট 2, রুট 3 এই 2টা মুখস্থ করলেই হয়ে যায়, যে রুট 2 এর মান হচ্ছে 1.4, রুট 3 এর মান হচ্ছে 1.7। এই 2টা মুখস্থ রাখলেই তুমি কাজ চালাইতে পারবা। তো দেখো রুট 2 এখানে আছে কত? রুট ওভারের মধ্যে 1.96, দেখতে পাচ্ছ? রুট ওভারের মধ্যে 1.96, তাহলে তো 2 এর কাছাকাছি, ধরো 1.4, 1.4 দিয়ে 2 কে গুণ করো 2.8, দেখো অ্যান্সারে একদম ডিরেক্ট 2.8ই আছে। তো এই 2টা ক্যালকুলেশন, এগুলোর জন্য কি আলাদা কইরা প্যানিক করার দরকার আছে? তারপরে যে এইটা ধরো, এইটা আমি 3টার মধ্যে কাউন্ট করিনি, কারণ ভাই এই ক্যালকুলেশন পারে না এমন কেউ আছে আসলে। দেখো তো 60 ইন্টু 0.5, 0.5 মানে কত? হাফ, অর্ধেক। 60 অর্ধেক 30, নিচে 9.8, 9.8কে তুমি 10 ধরে ফেলো, 30কে 10 দিয়ে ভাগ করলে 3, উত্তর 3। 3 এর কাছাকাছি, দেখো 3 এর কাছাকাছি অপশন একটাই আছে, 3 এর কাছাকাছি অপশন, দেখো 3 এর কাছাকাছি অপশন শুধুমাত্র একটাই আছে, এই যে খ নাম্বার, দেখেই বোঝা যাচ্ছে। তো এরপরে একটা জিনিস খেয়াল করে দেখো, একটা প্রশ্ন, মানে আমি তো বললাম এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির 75টার মধ্যে এইগুলা যেগুলো দেখাইছি এগুলো তো তুমি এমনিই পারতা, জাস্ট একটা প্রশ্ন আসছে যেটা আসলে হাতে ক্যালকুলেশন জানা লাগবে। হাতে ক্যালকুলেশন জানা লাগবে বলতে কিছু জিনিস একটু মুখস্থ রাখতে হবে, যেমন এই যে এই ম্যাথটা 23। তবে এটাও মনে মনেই করে ফেলা যায়, অনেকে হয়তো মনে মনে চিন্তা করতে পারে না, তার কাছে একটু কঠিন লাগতে পারে। আমি দেখাচ্ছি, দেখো এই যে 23 নাম্বার প্রশ্নটা, এটা একটু হাতে ক্যালকুলেশন জানা লাগবে। কোনো একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 10 দিন, কত দিনে ওই পদার্থের 75% ক্ষয় হবে? তো তোমরা যারা অর্ধায়ু পড়ছো, বেসিকটা জানো, তোমরা এটা মনে মনেই পারবা যে উত্তর হবে 20 দিন। যারা মনে মনে পারবে না, তোমাদেরকে আমি ক্যালকুলেশন দেখাই দিচ্ছি। তবে এই একটা মেথ, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মিলে 75টা প্রশ্নের মধ্যে জাস্ট এই একটা মেথ আসছে যেটা হাতে ক্যালকুলেশন না পারলে অনেকে পারবে না। বাকি 74টার মধ্যে একটাও হাতে ক্যালকুলেশনের জন্য সে আটকাবে না। মানে সে যদি ম্যাথটা পারে বা প্রশ্নটা যদি সে পারে, তাহলে ক্যালকুলেশন করে দিয়ে আসতে পারবে। আর ম্যাথের যে 25টা, ম্যাথের 25টাও আলাদা করে দেখাচ্ছি। এমন প্রশ্ন যেগুলো ক্যালকুলেটর চাপার মতো কিছু নাই, জাস্ট হাতে করতে হবে, ট্রু, কিন্তু ওটা ক্যালকুলেটর থাকলেও যেমনি করতে হবে, না থাকলেও একইভাবে করতে হবে। তো এখানে টেনশন করার কিছু নাই। যেমন এটা দেখো ভাই, আগে একটু মনে মনে কেমনে করা যায়, একটু যারা পড়ছে অধ্যায়টা তোমরা বুঝবা। একটা তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 10 দিন, 10 দিনে অর্ধেক ক্ষয় হয়, তো 75% কয় দিনে ক্ষয় হবে? ধরো মোট আছে 100, তো 50 ক্ষয়, অর্ধেক ক্ষয় হয় 10 দিনে। ধরো 100 থেকে 50 হয়, ক্ষয় পেয়ে 100 থেকে 50 হয় কয় দিনে? 10 দিনে, কারণ অর্ধেক 10 দিন। আবার 50 থেকে আরো অর্ধেক, 25 হয়, মানে 75% ক্ষয় হয়। দেখো 100 থেকে 50 হয়েছে মানে কি 50%, অর্ধেক ক্ষয় হয়ে গেছে। 50 থেকে আরো অর্ধেক হয়েছে মানে আরো 10 দিন, তো মোট কয় দিন হলো? 20 দিন। দেখো ভাইয়া, যখন ক্ষয় হয়ে 25টা থাকবে, ক্ষয় হয়ে যখন 25টা থাকবে, তখনই তো আসলে ক্ষয় হচ্ছে 75%, তাই না? দেখো 100 থেকে 50টা আছে, তার মানে 50% ক্ষয় হয়ে গেছে। 50 থেকে আরো অর্ধেক হয়েছে, 25 হয়েছে, মানে 75% ক্ষয় হয়ে গেছে না ভাই? 100-র মধ্যে আছে 25টা, এটা হচ্ছে অবশিষ্টটা, ক্ষয় হয়ে গেছে কত? 75%। তাইলে 100 থেকে 50 হইতে লাগবে, এইটা তো বুঝো, 75% ক্ষয় হয়েছে মানে বাকি আছে 25টা। তো 100 থেকে 50 হইতে লাগে অর্ধেক 10 দিন, এই যে অর্ধেক 10 দিন। আবার 50 থেকে আরো 25, আরো অর্ধেক হইতে আরো 10 দিন, তো 10, 10, 20, শেষ। উত্তর বুঝছো? যারা এই অধ্যায়টা পড়ছো, মানে যারা জানো অর্ধায়ু জিনিসটা কি, তোমরা বুঝছো 10 দিন 10 দিন, উত্তর হচ্ছে 20 দিন। আচ্ছা, তো যারা এই বেসিক জিনিসটা জানো না, ধরো আচ্ছা ঠিক আছে, কিন্তু সূত্র জানো ভাই, ধরো সূত্র জানো, তো তোমাদের এই যে এই ক্যালকুলেশনটা তো খুবই সহজ। এইটা যে
0.693কে তুমি যদি 10 দিয়ে ভাগ করো তাহলে দশমিকের পর একটা শূন্য এক্সট্রা আসবে, 10 দিয়ে ভাগ করলে দশমিকের পর আরেকটা শূন্য আসবে। আচ্ছা ঠিক আছে, তারপরে যে এই সূত্রে তুমি যদি বসাও, বসে এই যে এই ক্যালকুলেশনটা মেইনলি স্টুডেন্টরা এই ক্যালকুলেশনটাতেই আটকে যাবে। তো এটার জন্য তোমার লন 1 2 3 4 এইগুলো মানগুলো একটু মুখস্থ করতে হবে। আমি তোমাকে দেখাচ্ছি, ওয়েট। এই ক্যালকুলেশনটা আমি আলাদা করে এখানে লিখে রাখছি, এই যে এখানে আমি তোমাকে দেখাবো। তো দেখো 1/4 মানে কি, 1/4 মানে কি 4 ইনভার্স, 1/4 মানে হচ্ছে 4 ইনভার্স। তো লগারিদমে আমরা জানি পাওয়ার সামনে চলে আসে, তাহলে পাওয়ার -1, -1 সামনে চলে আসবে, এই যে মাইনাস। তো মাইনাসে মাইনাসে কাটা, মাইনাসে মাইনাসে কাটা। এইবার লনের মানগুলো মুখস্থ রাখতে হবে, লন কিংবা লগারিদম 1 থেকে 5 পর্যন্ত মুখস্থ করলে হয়ে যায়। লন এবং লগ দেখো 1 থেকে 5 পর্যন্ত জাস্ট একটু মুখস্থ রাখতে পারো। লন 1 এর মান 0, 2 এর মান 0.7, 3 এর মান 1.1, 4 এর মান 1.4, 5 এর মান 1.6, তারপরে আবার 6 এর মান লন 6 এর মান 1.8। বাট আপাতত তুমি মানে 1 2 3 4 5 এই পর্যন্ত মুখস্থ রাখলেই হয়ে যাবে লনের যে ভ্যালুগুলা। তো দেখো এখানে লনের 4 এর ভ্যালু কত 1.4, লন 4 এর ভ্যালু কত 1.4। তো এবার তুমি এখানে বসাই দাও, লন 4 এর ভ্যালু হচ্ছে 1.4। এবার তুমি আবার একই কাজ করো, নিচে দশমিকের পরে, আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো 0.06, এই জিনিসটা চিন্তা করতে তো একটু কঠিন লাগে। জিনিসটা যদি এরকম হইতো, ধরো দশমিকটা এখান থেকে 2 করে এখানে চলে এসে ধরো 6.7, 6.9, 6.9 মানে কত 7, প্রায় 7। তাহলে এখানে দশমিকটা যদি তুমি 2 ঘর ডানে নিয়ে আসো, 2 ঘর ডানে নিয়ে আসো, ওখানেও 2 ঘর ডানে যাবে, তো 2 ঘর ডানে মানে কি একটা 0 দিতে হবে, এই যে 0, তাই না? জাস্ট মানে 2 ঘর ডানে নিয়ে যাওয়া মানে হচ্ছে 100 দিয়ে গুণ করা। তুমি উপরেও 100 দিয়ে গুণ করলা, নিচেও 100 দিয়ে গুণ করলা। জিনিসটা হচ্ছে এবার 6.93 হয়ে যাবে 7, 6.93 হয়ে যাবে 7, আর উপর 140, 140কে 7 দিয়ে ভাগ করলে 20। কে কে বুঝছে একটু বলো তো? মানে এইগুলো তো আসলে প্যানিক করার কিছু না, এগুলো জাস্ট নিজে যদি একটু প্র্যাকটিস করো। লন 1 2 3 4 এই 5 এই 5টা মান মুখস্থ রাখলা, আর লগারিদমের গুলো একটু দেখাই দিচ্ছি। লগারিদমের বেলায় এগুলো একটু মুখস্থ রাখতে পারো। লন 1 2 3 4 5 6 দেখো একটু মিল আছে, 0 0.3 0.5 প্রথমে এই 0.2 করে বাড়তেছে, তারপরে 0.6 7 8, তারপরে 1 করে বাড়তেছে, তারপরে এটার পরে 85 90 95 100, 100 মানে হচ্ছে 1 আর কি। তো একটু সিকোয়েন্স কিন্তু আছে, তুমি দেখলে এই মিলটা খুঁজে পাবা। 0 0.3 0.5 0.6, তো 0.6 এ চলে আসার পরে মানে 0.5 এর পরে 0.1 করে বাড়বে, 0.6 0.7 0.8, তারপরে আবার 5 করে 0.8 এর পরে 85 90 95 1 শেষ। বুঝছো ব্যাপারটা? তো এগুলো একটু মুখস্থ রাখতে পারো। তো হ্যাঁ, এখন আমাকে তোমরা বলো এই ক্যালকুলেশনটা, এই যে ম্যাথটা পরীক্ষা আসছে, এটা কিন্তু স্যার জানেন যে ক্যালকুলেটর ইউজ করা যায় না, তো উনি ভ্যালুটা এমনভাবেই দিয়েছেন যেটা মনে মনেই করা যায়। হ্যাঁ, এটা কিন্তু অনেকে ভর্তি পরীক্ষায় মনে মনে করে ফেলবে যে 100 থেকে 50 হবে 10 দিনে, 50 থেকে 25 হবে আরো 10 দিনে, 10 আর 10 20, তো যখন 25টা বাকি থাকবে তখন ক্ষয় হবে 75টা। বুঝছো? তো ভাইয়া তোমরা হাতে ক্যালকুলেশন নিয়ে যে প্যানিকটা করো হুদাই এটা। হ্যাঁ, আমি বলতেছি না তোমরা হাতে ক্যালকুলেশন শিখবা না, অবশ্যই শিখবা, মানে তুমি শিখবা অবশ্যই, কিন্তু চান্স পাওয়ার জন্য হাতে ক্যালকুলেশন কোনো ম্যাটার করবে না, এটা বুঝাইতেছি আমি। তোমার যদি ভার্সিটি ভর্তি পরীক্ষায় টপ 100 টপ 200 হওয়ার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই হাতে ক্যালকুলেশন শিখতে হবে, এবং ভাই চান্স পাওয়ার জন্য তুমি শিখবা, হাতে ক্যালকুলেশন তুমি শিখবা, বাট প্যানিক করে শেখা লাগবে না যে এটা মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না তুমি যদি না পারো একটা দুইটা ম্যাথ। এরপরে ম্যাথের যে প্রশ্নগুলা, ম্যাথের প্রশ্নগুলো যদি দেখাই, ভাই ম্যাথের প্রশ্নগুলাও এমন সব প্রশ্ন আসছে যেগুলাতে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেটর সহ এটার মধ্যে কোনো পার্থক্যই হয় না। কারণ এগুলাই যে তুমি তুমি নিজে দেখলেই বুঝবা, এগুলা যে ম্যাথ, এগুলা করার জন্য খুব বেশি ক্যালকুলেটর হেল্প লাগবে না। আর ম্যাথে যেটা অসুবিধা হয় যে সময় থাকে না, তো তুমি নিজে একটু বেশি করে প্র্যাকটিস করলে, ধরো ম্যাথে 25-এ 15 পাওয়া মানে অনেক। তুমি ম্যাথ প্রশ্নগুলো দেখলেই বুঝবা, জাস্ট দেখলেই বুঝতে পারবা যে ভাই এখানে একদম সহজ সহজ ক্যালকুলেশনই আসে। দেখো দেখো এই ক্যালকুলেশনগুলো সহজ, কঠিন কিছু না। তুমি যদি ম্যাথ পারো, দেখো তুমি যদি ম্যাথ পারো এগুলো তুমি করে আসতে পারবা। তুমি যদি ম্যাথ না পারো তাইলে তো তোমার কাছে কঠিন লাগবে, বাট তুমি যদি এখানে যে ম্যাথগুলা, এই ম্যাথগুলা তুমি যদি পারো, তাহলে আমি পুরা ম্যাথের সবগুলো প্রশ্ন দেখছি। হ্যাঁ, 25টা প্রশ্নের মধ্যে ম্যাথে ভাই ভার্সিটি ভর্তি পরীক্ষায় ম্যাথে 25-এ 15 পাওয়া অনেক। ভার্সিটিতে বেশি নাম্বার ওঠে কেমিস্ট্রি বায়োলজিতে আর ফিজিক্সে, লাস্ট সবচেয়ে কম পায় সবাই ম্যাথে, কারণ ম্যাথে তো সময় বেশি লাগে, অত সময় তো থাকে না। তো ম্যাথে তোমার 25টার মধ্যে 25টা টার্গেট করারও দরকার নাই, 20টাও টার্গেট করার দরকার নাই, 16 17 টার্গেট করো, 18টা টার্গেট করো, 15 পাইলে খুবই খুশি।
তো ক্যালকুলেশন মানে হাতে ক্যালকুলেশনের জন্য তুমি আটকাবে না, জাস্ট সবগুলো টাইপ প্র্যাকটিস করে গেলেই হবে। এর মধ্যেও যেগুলো এক্সট্রা অর্ডিনারি কঠিন টাইপ ওগুলো বাদ দিয়েও তুমি টপ করতে পারবা, আর চান্স পাওয়া তো ব্যাপারই না। তো ভার্সিটি পরীক্ষার জন্য গাইডলাইন যেটা বললাম, গাইডলাইন হচ্ছে তোমার নিজের পরিশ্রম করতে হবে। তুমি যেই কোর্সেই থাকো, আমাদের এসিএস ভার্সিটি ব্যাচে ভর্তি হও না হও, যেই অফলাইনে হোক অনলাইনে হোক, তুমি যেই কোর্সে থাকো, জাস্ট ভার্সিটি ক্লাস 19-20, যে কোনো প্ল্যাটফর্মে 19-20। কারণ পরীক্ষার প্রশ্ন 100-60 পাওয়ার জন্য, 100-60 পাওয়ার জন্য এখানে ক্লাস খুব বেশি ওইভাবে ম্যাটারই করবে না। তুমি নিজে যদি একটা ক্লাস করে জাস্ট বই থেকে প্র্যাকটিস করো, মোর দেন এনাফ। কিন্তু এটা করবা কিনা, এটা হচ্ছে ব্যাপার। আর করবা কিনা ডিসিশন নেও, ডিসিশন নিয়ে আগামী 3-4 মাসের একটা প্ল্যান করো। যদি পরিশ্রম করার মানুষ কিন্তু থাকে, তাইলে যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষায় টপ করার জন্য তোমার নিজের ইচ্ছাই এনাফ। আর বাকি হেল্পের জন্য এখন অনলাইনের যুগ। অনলাইনে ভার্সিটি ব্যাচ 3,000 টাকা 4,000 টাকা এই রেঞ্জের মধ্যে। তো এই টাকাটা তুমি ম্যানেজ করে ক্লাস করতে পারো, আমি জানি। আর ভার্সিটি বই, আমাদের এসএসএ ভার্সিটি বইগুলো কত? 2599 টাকা, কোচের সাথে নিলে 2500 টাকা, 8টা বই। মোটামুটি এটা যদি ম্যানেজ করতে পারো, বা অন্য যে কোনো বই বা যে কোনো কোর্সে থাকো না কেন, ইজিলি পসিবল ম্যানেজ করা, জাস্ট নিজের ইচ্ছা শক্তিটা থাকলে হবে। তো সবার জন্য শুভকামনা আগামী 4 মাস। যদি আসলে ইচ্ছা থাকে যে ভাই একটা ভালো ভার্সিটিতে চান্স পাইতে চাই, আমার বাবা মায়ের আর্থিক অবস্থা একটু দুর্বল, আমার পক্ষে আসলে প্রাইভেট ইউনিভার্সিটিতে এফোর্ড করা সম্ভব না, তো আমি একটু চান্স পাইতে চাই, কি করা উচিত? আমি বলবো খালি পড়ো বেটা, নিজে 4 মাস খালি পড়ো, যে কোনো একটা ব্যাচে ভর্তি হয়ে ক্লাস করো আর পড়ো, নিজে বাসায় প্র্যাকটিস করো, আর কিচ্ছু লাগবে না, আসলেই কিচ্ছু লাগবে না। তো সবার জন্য শুভকামনা ভাইয়া, ভালো থাকো, টাটা।